যিনি শুধু শহীদ জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদরের পুত্র না, তিনি একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, যিনি রাজনীতির সঙ্গে ছিলেন না, কিন্তু রাজনীতি পরিবারের একজন আদরের সন্তান। তার ব্যাপারে কথা বলতে গেলে আমি আবেগ আচ্ছন্ন এই কারণে, এই ধরনের একটা পরিবারের মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। 5ই আগস্টের আগে এই কথা বলা যায় নাই, কিন্তু 5ই আগস্টের পরে এটা প্রমাণ হয়েছে বেগম জিয়া, শহীদ জিয়া, তারেক রহমানের যে পরিবার, সেই পরিবারকে ধ্বংস করার জন্য যে উদ্যোগ ছিল, তারই অংশ হিসাবে আরাফাত রহমানকে খুন করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়নি, তাকে অবহেলার সঙ্গে নির্যাতনের মধ্য দিয়ে, পরিবার থেকে বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমি এই মানুষটার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আপনারা যেমন দোয়ার আয়োজন করেছেন, তার রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাকে বেশ নসিব করে। বন্ধুরা, বাংলাদেশের যে সাম্প্রতিক অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে অনেক কথা বলতে ইচ্ছা করে। গত 17 বছর ধরে এই দেশে যে সীমাহীন লুটপাট, এত লুটপাট শুধু আমার দেশে না, সারা পৃথিবীতে আপনি যদি খুঁজে দেখেন কোনো দেশে পাবেন না। এক একটা জায়গায় কিছু ঘুষ বা দুর্নীতি হয়, কিন্তু রাষ্ট্রের ব্যাংক একটি দুটি না, ঘোষণা দিয়ে 10-12টি ব্যাংক খালি করে ফেলা হয়েছে। এমনকি স্টেট ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকেও কিভাবে একটি পরিবারের সদস্যরা শুধু লুট করে নাই, টাকা পাচার করে নাই, সীমাহীন তসরুপ যাকে বলে সেটা তারা করেছে। লজ্জা শরম থাকলে, আমার মনে হয় ডাকাতরা মুখ ঢেকে মানুষের বাড়ি থেকে ডাকাতি করে, কিন্তু এই পরিবার শুধু মুখ উন্মুক্ত করে নাই, নির্দ্বিধায় মনে হয়েছে এটাই তাদের কর্ম, চুরি করাই তাদের কাজ, ডাকাতি করাই তাদের কাজ। একটা দেশে যারা রাজনৈতিক পরিবার বলে দাবি করে, সেই পরিবারের মানে এইটা যে প্রথম তা না, কিন্তু আমরা ছাত্র জীবনে যখন রাজনীতি শুরু করেছি, আমার বয়সে যারা আছেন তারা হয়তো এটা জানেন, 73-74 সালেই শেখ মুজিবের বড় সন্তান মানে পুত্র সন্তান শেখ কামাল ব্যাংক ডাকাত হিসাবে স্বীকৃতি পাইছিল। এই সংবাদ প্রচার করার কারণে সেই সময় 73 সালে গণকণ্ঠ নামক যে পত্রিকাটা এখন অত না, সেই পত্রিকায় আওয়ামী লীগ ছাত্রলীগ আক্রমণ করে তছনছ করে ফেলেছে, তছনছ। সেই পত্রিকার তৎকালীন সম্পাদক ছিলেন কবি আল মাহমুদ। সে আল মাহমুদ সাহেবকে অপদস্থ করা হয়েছে, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পরে আলোচিত এই উপমহাদেশের একজন বাংলা ভাষার কবি। তিনি আজ হয়তো নাই, কিন্তু তাকেও যেভাবে অপদস্থ করা হয়েছিল সেটি এই বাংলাদেশের মানুষকেও সহজভাবে নেয় নাই। কেন? শেখ পরিবারে শেখ মুজিবের জীবদ্দশায় এই ঘটনা আমরা দেখেছি। শেখ মুজিব সাহেব রক্ষীবাণী বানিয়েছেন বিরোধী মতকে দমানোর জন্য। তিনি 40-45 হাজার মানুষকে খুন গুম নিখোঁজ করেছেন। সিরাজ শিকদারের মতো একটি ব্যক্তিত্ব, বুয়েটের স্বনামধন্য ছাত্র ছিলেন এক সময়, তিনি একটি ভিন্ন মতের দল করতেন, বাংলাদেশ সরবরাহ পার্টি অর্থাৎ কমিউনিস্ট পার্টি। সেই পার্টির প্রধানকে শেখ মুজিব শুধু হত্যাই করেননি, জাতীয় সংসদে দাঁড়িয়ে দম্ভের সঙ্গে বলেছেন কোথায় সিরাজ শিকদার। এগুলো ইতিহাস। কিন্তু ভাবা যায় না যে শেখ মুজিবের জীবদ্দশাতে এই দেশের দুর্ভিক্ষ হয়েছিল 74 সালে, যখন শেখ মুজিবুর রহমান সাহেব তার 2 পুত্রকে সোনার মুকুট পরিয়ে
সোনার মুকুট পরে ছেলেকে বিয়ে দিচ্ছে, সেই সময় এই দেশে দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষে শত শত মানুষ না, লক্ষ লক্ষ মানুষ তার জীবন হারিয়েছিল। এটি শেষ না, কিন্তু তারপরের ধাপ হচ্ছে কাউকে রাজনীতি করতে দিবেন না, কাউকে লিখতে দিবেন না, কাউকে বলতে দিবেন না। তিনি একটি দল বানালেন, যেটি বাংলাদেশে শুধু না, তার সারা জীবনে যে সংগ্রাম বলে তাকে যে গৌরবান্বিত করি, সেটা ছিল গণতন্ত্রের সংগ্রাম, মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা সংগ্রাম। অথচ এক দল, এক নেতা, বঙ্গবন্ধুর বাংলাদেশ, সব দল নিষিদ্ধ করে দিলেন, সব দল বন্ধ করে একটি দল, এমনকি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেছিলেন। বন্ধুরা, সেই দলের নাম বাকশাল। সকল সংবাদপত্র, 4টি বাদে সকল সংবাদপত্র বাতিল করেছে। তারপরে তার যে পরিণতি হয়েছিল সেটা অনেকে ভয়ঙ্কর বলে, অনেকে নির্মম বলে। ভয়ঙ্কর, নির্মম, এর থেকেও আরেকটি জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে, রাজনীতি ছেলে খেলা বিষয় না। তিনি রাজনীতি নিয়ে ছেলে খেলা করেছিলেন। রাজনীতির প্রতিশোধ ভয়ঙ্কর, সেটি তাকে বরণ করতে হয়েছে। বন্ধুরা, তার কন্যা শেখ হাসিনা, তিনি দম্ভ করে বলতেন, মুজিব কন্যা কখনো পালায় না। কিভাবে পালিয়েছেন দেখছেন তো? বিশ্বে এরকম নজির নাই। ভাত রান্না করছেন, মজাদার, মানে গণভবনে মজাদার খাবার খেতে পারেননি। আল্লাহ তার রান্না করা খাবারও খেতে দেয় নাই। হয়তো এটা আপনার অন্যভাবে নিয়েন না, এমন অবস্থা হয়েছে যে কাপড় টুপড় না পরেই পালানোর অবস্থা। হ্যাঁ, এরকম অবস্থা।